ফোর পিরিয়ডিক টেবিলের লাস্ট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আর আজকের ক্লাসটাতে লাস্ট ক্লাসের অনেক রেফারেন্স থাকবে। এসো আমরা যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ। তো পিরিয়ডিক প্রপার্টিজ এর বেসিকটা সেদিন শেয়ার করা হয়ে গেছে। পিরিয়ডিক প্রপার্টিজ এর যে বেসিক সেটা সেদিন শেয়ার করা হয়েছে, আর পিরিয়ডিক প্রপার্টিজ হিসেবে অ্যাটমিক সাইজ ডিসকাস করা হয়েছে। আর পিরিয়ডিক প্রপার্টিজ এর মধ্যে অ্যাটমিক সাইজটা হচ্ছে অনেক ভাইটাল। তো যাই হোক, আমরা আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ আজকে শেয়ার করব। তার মধ্যে আজকের জন্য আমরা যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা 2 নম্বর, আর তা হলো আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি another periodic property তা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জিটা অলসো আয়োনাইজেশন পটেনশিয়াল, এইভাবেও মেনশন করতে পারে যে আয়োনাইজেশন পটেনশিয়াল, আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন পটেনশিয়াল। আয়োনাইজেশন এনার্জি হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল। আয়োনাইজেশন এনার্জির ডেফিনেশনটা একটা স্কুল লেভেলের জন্য, একটা কলেজ লেভেলের জন্য কেমন বলবো, যে তোমরা একটু ফ্লেক্সিবিলিটি পাও সেই হিসেবে একটা ডেফিনেশন আছে, আর একটা হচ্ছে কি অ্যাকুরেট ডেফিনেশন। তো আমি একটু দুইটাই শেয়ার করতে ইচ্ছুক আছে। যদি মনে করো তোমাদের জন্য হয়তো আমরা এই ডেফিনেশন নিব, তা হচ্ছে এরকম: দ্য অ্যামাউন্ট অফ এনার্জি তোমাকে নোটিস করতে হবে যে তুমি আয়োনাইজেশন এনার্জি ডিফাইন করতে যাচ্ছ, আয়োনাইজেশন এনার্জিকে ডিফাইন করতেছ। তাহলে আয়োনাইজেশন এনার্জিকে ডিফাইন করা মানে কি? তার মানে একটা এনার্জিকে ডিফাইন করা, এনার্জি আবার লিখছি না, এনার্জিকে ডিফাইন করা। তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, ionization energy must be an amount of energy. So the amount of energy, to find the amount of energy which is required, এটা একটা এনার্জি which is required, the amount of energy which is required, এটা একটা required energy, the amount of energy which is required to remove electron from atom is called ionization energy. তাহলে the amount of energy which is required to remove electron from atom is called ionization energy. তো এই ডেফিনেশনটা তোমরা মেনশন করলে এটা অ্যাকসেপ্ট করব আমরা। The amount of energy which is required to remove electron from atom, অর্থাৎ অ্যাটম থেকে ইলেকট্রন রিমুভ করতে এনার্জি রিকোয়ার্ড, যে এনার্জিটা রিকোয়ার্ড, যে অ্যামাউন্ট অফ এনার্জিটা রিকোয়ার্ড, ওই অ্যামাউন্ট অফ এনার্জিকে আমরা এখানে মেনশন করতেছি যে এটা আয়োনাইজেশন এনার্জি। এই এনার্জিটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। বাট এটার ডেফিনেশনটা তোমরা এভাবে বলবা, এটা তো বললাম যে এটা হয়তো এক্সকিউজ করবো তোমাদেরকে, আর ডেফিনেশনটা হলো এরকম: দ্য অ্যামাউন্ট অফ এনার্জি which is required to remove 1 mole electron from 1 mole gaseous atom is called ionization energy.
তো আয়োনাইজেশন এনার্জির অ্যাকুরেট ডেফিনেশন হচ্ছে দ্য নেক্সট এটা, ফার্স্ট এটা আর নেক্সট এটায় দেখো যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু রিমুভ, এখানেও তাই দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু রিমুভ। ওখানে যেমন তুমি শুধু বলে পার পাইয়া যাচ্ছ যে রিমুভ ইলেকট্রন, এখানে এটা মিন করে না যে টু রিমুভ ইলেকট্রন, এটা আবার কেমন, পার্টিকুলার হইতে হবে তাদের কত কত ইলেকট্রন, কতটুকু, কত অ্যামাউন্ট ইলেকট্রন, সেটা হচ্ছে টু রিমুভ 1 মোল ইলেকট্রন। এখন এই যে মোলের কনসেপ্টটা তোমাদেরকে এখনো আমরা শেয়ার করিনি, মোলের কনসেপ্টটা তোমাদের সাথে ওইভাবে এখনো শেয়ার হয়নি, যার কারণে তোমাদেরকে এক্সকিউজ করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে টু রিমুভ 1 মোল ইলেকট্রন, এন্ড সেটা হচ্ছে ফ্রম 1 মোল গ্যাসিয়াস অ্যাটম। 1 মোল ইলেকট্রন রিমুভ করব আমরা 1 মোল অ্যাটম থেকে, তবে সেই অ্যাটমটা হবে গ্যাসিয়াস অ্যাটম, তার দেন এটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। বাট আমরা কিন্তু যখন এক্সাম্পল দিব তখন ঠিকই এটা মেনটেন করি আমরা। ফর এক্সাম্পল নাইট্রোজেন গ্যাসিয়াস ফর্মে থাকতে হবে, সরি সোডিয়াম, সোডিয়াম কোন ফর্মে আছে, গ্যাসিয়াস ফর্মে। যদিও সোডিয়াম মেটাল এটা সলিড ফর্মেই থাকে, সোডিয়াম মেটাল এটা সলিড ফর্মে থাকে, আমরা কিন্তু ওই ফর্ম নিয়ে চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি যে তার গ্যাসিয়াস ফর্ম নিয়ে। তাহলে সোডিয়াম গ্যাসিয়াস ফর্মে যখন কি করবে, সোডিয়াম আয়ন প্রডিউস করবে, সেটাও গ্যাসিয়াস ফর্মে। সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন হয়েছে, সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন হয়েছে, সোডিয়াম কি করছে, ইলেকট্রন রিমুভ করেছে 1 ইলেকট্রন, কি করেছে 1 ইলেকট্রন রিমুভ করেছে, মনে হবে যে 1 ইলেকট্রন, কিন্তু আমি বুঝাই দিব একটু পর। যেখানে ডেল্টা এইচ ইকুয়াল টু 496 কিলোজুল পার মোল, 496 কিলোজুল পার মোল। তাহলে একটু ফলো করি আমরা, তা হচ্ছে এরকম যে সোডিয়ামটা সোডিয়াম আয়নে কনভার্ট হয়েছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওই মেসেঞ্জারে তো কোনো মেসেজই দিতে পারতেছি না, পরে হ্যাঁ 8:30টায় আমি ভাবছি যে লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিব, আর লিঙ্ক তো আমার সবসময় একই লিঙ্ক থাকে। হ্যাঁ 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 আসতে হয়তো বা সিয়াম বললেন যে হোয়াটসঅ্যাপে আমাকে ইনবক্স করে রাখতে, হ্যাঁ মেসেজ দিয়ে রাখতে, আমাকে মেসেজ দিয়ে রাখতে, আর না হলে পরে ওই যে আমার লিঙ্ক আর পাসওয়ার্ড একই, আগের আইডি পাসওয়ার্ড একই সবসময়, হ্যাঁ ওকে। আচ্ছা, তাহলে আমরা ফলো করি যে সোডিয়াম, দেখো সোডিয়াম গ্যাসিয়াস স্টেটে, সোডিয়াম গ্যাসিয়াস ফর্মে কি করেছে, ইলেকট্রন রিমুভ করেছে, করে সোডিয়াম আয়নে কনভার্ট হয়েছে, তাই না? সোডিয়াম সোডিয়াম আয়নে কনভার্ট হয়েছে, সোডিয়াম সোডিয়াম আয়নে কনভার্ট হয়েছে বাই রিমুভিং ইলেকট্রন, বাই রিমুভিং ইলেকট্রন। এখন এইটা মেনশন করা আছে, আর তার পাশে ডেল এইচ ইজ ইকুয়াল টু 496 কিলোজুল পার মোল মেনশন করা আছে, তার পাশে ডেল এইচ ইজ ইকুয়াল টু 496 কিলোজুল পার মোল মেনশন করা আছে। তাহলে পরে ডেফিনেটলি এটা এই ইকুয়েশনের জন্য, এটা এই ইকুয়েশনের জন্য ডেল এইচ, এটাকে বলি ডেল্টা এইচ। এটাকে কি বলেছি আমরা, কি বলি, আজকে কথাবার্তা নাই কেন? হ্যালো, Yes, sir. Yes, sir. হ্যাঁ না মানে চুপচাপ আছো, কথা বলো না কেন? তো এইটারে বলি হচ্ছে ডেল্টা এইচ, ডেল্টা এইচ, এই সাইনটা হলো ডেল্টা, ডেল্টা এইচ, ওকে। তাহলে তোমরা এই যে দেখতে শুরু করতেছো ডেল্টা এইচটা, ঠিক না, অনেক দেখবা আরো ডেল্টা এইচ। তো এই ডেল্টা এইচ সবসময় কি বুঝাবে জানো, এনার্জি চেঞ্জ, এনার্জি চেঞ্জ কি বুঝাবে, এনার্জি চেঞ্জ। ডেল্টা এইচ হচ্ছে তোমার মানে এনার্জি অফ দ্য সিস্টেম, একটা সিস্টেমের এনার্জি, বা এই ডেল্টা এইচ কে বলা যাবে যে এটা হইতেছে যে the amount of energy which is required or the amount of energy which is produced,
the amount of energy which is required or the amount of energy which is produced। অর্থাৎ ডেল্টা এইচ হচ্ছে গিয়ে কি, যে কতটুকু এনার্জি তুমি অ্যাপ্লাই করছো আর কতটুকু এনার্জি সিস্টেম থেকে প্রডিউস হয়েছে তা বোঝায়। ডেল্টা এইচ কি বোঝায়? ডেল্টা এইচ বোঝায় যে সিস্টেম, এটা একটা সিস্টেম, রিমেম্বার এটা একটা সিস্টেম। তাহলে ডেল্টা এইচ বুঝাবে যে কত অ্যামাউন্ট অফ এনার্জি সিস্টেমে অ্যাবজর্ব করেছে অথবা কত অ্যামাউন্ট অফ এনার্জি সিস্টেম থেকে প্রডিউস হয়েছে। তার মানে এনার্জি চেঞ্জ কয় টাইপের হয়? টু টাইপের। এনার্জি চেঞ্জ কয় টাইপের হয়? টু টাইপের। হয় এমন হয় যে সিস্টেম এনার্জি অ্যাবজর্ব করে, নয়তো সিস্টেম থেকে এনার্জি প্রডিউস হয়। তোমরা ইনপ্র্যাকটিক্যাল যদি দেখো তাহলে তোমরা অনেক সময় দেখবা যে কোনো কোনো সল্ট তুমি যদি পানিতে ডিজলভ করো, ওয়াটারে ডিজলভ করো, তাহলে দেখবা যে এটা ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ তোমার যে গ্লাসটা সেটা ঠান্ডা হয়ে গেছে। আরো এমন হয় না যে একটা সল্ট তুমি যদি ইয়েতে দাও, পানিতে ওয়াটারে ডিজলভ করো, তাহলে দেখবা যে গ্লাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ডেল্টা এইচ এটা তোমাদের কাছে এতটা ফ্যামিলিয়ার না ডেল্টা এইচটা, তাহলে একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো যে ডেল্টা এইচ এর মানেটা কি। ডেল্টা এইচ এর মানেটা কি? তাহলে কি বললাম যে একটা সিস্টেমে কি হতে পারে, একটা সিস্টেমে এনার্জি অ্যাবজর্ব হইতে পারে, একটা সিস্টেম থেকে এনার্জি প্রডিউস হইতে পারে। ফর এক্সাম্পল যেটা বললাম যে একটা সল্ট তুমি যদি ডিজলভ করো ওয়াটারে, সামটাইম ফলো করবা যে তোমার ওয়াটারটা আরো ঠান্ডা হয়ে গেছে, বা স্পেশালি ফিল করবা যে তোমার যে গ্লাস হাতের হ্যান্ডে সেই গ্লাসটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক না? ওরকমটা দেখো। আবার সামটাইম আবার দেখবা যে এমন কিছু সল্ট আছে বা এমন কোনো সাবস্টেন্স আছে যেটা তুমি ওয়াটারে ডিজলভ করার পরে দেখবা যে তোমার যে পট সেটা আরো গরম হয়ে গেছে, অর্থাৎ পানিটা আরো হিটেড হয়ে গেছে, ঠিক না? হয় কি না? Yes, sir. তাহলে পরে তার মানে কি, হিট চেঞ্জ এটা করকম হতে পারে টু টাইপ। হিট চেঞ্জ টু টাইপের হতে পারে। একটা সিস্টেম যখন রান করে, একটা সিস্টেম যখন কাজ করে, একটা সিস্টেম যখন চেঞ্জ হয়, তখন হিট চেঞ্জ হবে। কি হবে? হিট Heat চেঞ্জ change হবে। তাহলে অলওয়েজ রিমেম্বার, যদি কোনো কেমিক্যাল চেঞ্জ হয়, যদি কোনো কেমিক্যাল ফাংশন করে, তাহলে সেখানে হিট চেঞ্জ হবেই, সেখানে হিট চেঞ্জ হবেই। আর হিট চেঞ্জ হওয়া মানে হচ্ছে আইদার হিট অ্যাবজর্ব হবে অর হিট ইভলভ হবে। অ্যাবজর্ব হওয়া মানে কি, সিস্টেম অ্যাবজর্ব করবে, আর ইভলভ হওয়া মানে কি, সিস্টেম থেকে ইভলভ হবে, ঠিক কিনা? Yes, sir. Yes. তাহলে এখন এই ডেল্টা এইচ এর যে ভ্যালুটা দেখতেছো সেটা এখানে কত? 496 কিলোজুল পার মোল। আচ্ছা, এখন এইখানে তুমি বুঝতে পারবা যে এইখানে হিট কি অ্যাবজর্ব হইছে নাকি হিট ইভলভ হইছে। অর্থাৎ এই সোডিয়াম যখন সোডিয়াম আয়নে কনভার্ট হইছে সে সময় হিট কি অ্যাবজর্ব হইলো না হিট ইভলভ হইলো, তুমি বলে দিতে পারবা। এন্ড সেটা হচ্ছে যে তুমি এখন বলতে পারবা যে হিট এখানে অ্যাবজর্ব হইছে। কি হইছে? অ্যাবজর্ব হয়। তুমি কি করে বুঝবা যে অ্যাবজর্ব হয়? তখন তুমি বুঝবা যে ডেল এইচ যদি পজিটিভ হয়। ডেল এইচ কি হয়? পজিটিভ। তাহলে এবার আবার ফিরো, ডেল্টা এইচ এর ভ্যালু কি হতে পারে? পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। ডেল্টা এইচ এর যে ভ্যালু সেটা কি হতে পারে? পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যদি ডেল্টা এইচ এর ভ্যালু দেখো যে পজিটিভ, তাহলে কি বুঝবা? যে হিট অ্যাবজর্ব হইছে। এর জন্য হিট কি হইছে? মানে সোডিয়াম আয়নে কনভার্ট হওয়ার সময় হিট অ্যাবজর্ব করছে। সোডিয়াম আয়নে কনভার্ট হওয়ার সময় কি করেছে? হিট অ্যাবজর্ব করেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডেল এইচ পজিটিভ। তাহলে হিট অ্যাবজর্ব হইছে, কতটুকু হিট অ্যাবজর্ব হইছে? 496 কিলোজুল। হিটের অ্যামাউন্ট কি? কিলোজুল। তাহলে কতটুকু হিট অ্যাবজর্ব করছে? 496 কিলোজুল। এবং সেটা যে অ্যাবজর্ব করছে কত অ্যামাউন্টের জন্য? কতটুকু সোডিয়ামের জন্য? কতটুকু সোডিয়ামের জন্য? 1 মোলের জন্য। কতটুকুর জন্য? 1 মোল। তাইলে 496 কিলোজুল হিট অ্যাবজর্ব হইছে ফর 1 মোল সোডিয়াম থেকে যখন ইলেকট্রন সরাইছো তুমি। আর 1 মোল ইলেকট্রন থেকে 1 মোল সোডিয়াম থেকে ইলেকট্রন যাবে কত মোল? 1 মোলই তো যাবে। Yes. এখন প্রশ্ন হচ্ছে যে সোডিয়ামের 1 মোল মানে কি? এখন পর্যন্ত তোমাদেরকে আইডিয়া দেই, সোডিয়ামের 1 মোল মানে 23। তোমাদের কিন্তু জানা আছে সোডিয়ামের 23 কি অ্যাটমিক মাস। 23 কি?
সোডিয়ামের Atomic অ্যাটমিক মাস। আচ্ছা, আরেকটা এডিশনাল জানো যে সোডিয়ামের 1 মোল মানে 6.023 10⁻23। তার মানে কি জানো? তার মানেটা হলো যে গ্রামের হিসেবে এটা 23 গ্রাম, কিসের হিসেবে? গ্রামের হিসেবে। আর নাম্বারের হিসেবে, সংখ্যার হিসেবে এটা এত। বুঝতে পারলাম? Yes. তার মানে 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম সোডিয়াম, আর 1 মোল সোডিয়াম মানে সংখ্যায় কয়টা সোডিয়াম? এতটা সোডিয়াম। তাইলে আমরা 1 মোল সোডিয়াম থেকে যখন ইলেকট্রন রিমুভ করি তখন সেটা 1 মোল ইলেকট্রন রিমুভ করা হয়েছে। তোমরা এমনিতে তোমরা কি দেখতেছো চোখে? তোমরা দেখতেছো বা তোমরা মনে করতেছো যে একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে। ব্যাপারটা এরকম না, কারণ তুমি তো বলতেছো কিলোজুল পার মোল। তুমি কি বলতেছো? কিলোজুল পার মোল। তার মানে এখানে 1 সোডিয়াম না, 1 মোল সোডিয়াম। এটা 1 ইলেকট্রন না, 1 মোল ইলেকট্রন। কারণ তুমি তো বলতেছো পার মোল, তুমি তো বলতেছো এটা পার মোলের জন্য, ঠিক না? তাহলে হ্যাঁ, তাহলে এটা 496 কিলোজুল পার মোল হিট কি করেছে? অ্যাবজর্ব করেছে। কে অ্যাবজর্ব করছে? সিস্টেম। সিস্টেম কেন অ্যাবজর্ব করছে? সোডিয়াম আয়ন হওয়ার জন্য, ঠিক কি না? সোডিয়াম আয়ন হওয়ার জন্য, সোডিয়াম আয়ন হওয়ার জন্য। এখন আসো, সোডিয়ামকে সোডিয়াম আয়নে কনভার্ট করতে হলে আমাকে এই ইলেকট্রনটা কি করা লাগছে? রিমুভ করা লাগছে। তাইলে এবার তোমার কাছে তুমি আসো, এবার তোমার কাছে তুমি আসো, তুমি এবার বলো যে তুমি কি করতে চাও? তুমি বলবো যে আমি সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরাতে চাই। তুমি বলতেছো যে আমি সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে সোডিয়াম প্লাস বানাতে চাই। তার এগেইনস্টে সিস্টেম বলবে আমাকে এত কিলোজুল হিট দাও। তাহলে সিস্টেম অ্যাবজর্ব করছে আর তুমি অ্যাপ্লাই করছো, ঠিক কি না? Yes, sir. সিস্টেম অ্যাবজর্ব করছে, কিন্তু তুমি কি করছো? তুমি সেটা তাকে সাপ্লাই দিছো, ঠিক না? Yes, sir. তাইলে তোমাকে কতটুকু সাপ্লাই দিতে হয় সেটাই তো রিকোয়ার্ড, ঠিক কি না? Yes, sir. তাহলে এবার মিলাও, এটাই হলো দ্য রিয়েল ডেফিনেশন, যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড। এই যে দি অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড, কি করতে রিকোয়ার্ড? টু রিমুভ 1 মোল ইলেকট্রন ফ্রম 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। তাহলে হোয়াট ইজ দ্য আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম? 496 কিলোজুল পার মোল। হোয়াট ইজ দ্য আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম? তুমি বলবা 496 কিলোজুল পার মোল। আন্ডারস্টুড? Yes, sir. Yes. তাহলে এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এটা কি? আয়োনাইজেশন এনার্জি। কোন অ্যাটম থেকে ইলেকট্রন সরাতে তোমার যে এনার্জি দিতে হবে সেটা হচ্ছে তার আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে? ঠিক আছে তো? তো এখন পিরিয়ডিক প্রপার্টিকে আমরা ডিসকাস করতেছি আন্ডার হুইচ ডিসকাশন? পিরিয়ডিক প্রপার্টি। আয়োনাইজেশন এনার্জি আন্ডার কি? পিরিয়ডিক প্রপার্টি। তার মানে এটা তো প্রুফ করতে হবে যে এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। আয়োনাইজেশন এনার্জি যে একটা পিরিয়ডিক প্রপার্টি সেটা তো প্রুফ করতে হবে। Yes. তার তো একটা এক্সপ্লেনেশন আছে, তাহলে সেটা নিয়ে একটু কথা বলবো। তা হচ্ছে ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি। ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি। ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি। এবার আসো যে ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি। তো ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জির মধ্যে একটা অপশন কি? তা হচ্ছে ইন আ পিরিয়ড। ইন আ পিরিয়ড, ঠিক না? যে প্রথমে দেখতে চাইবো যে একটা পিরিয়ড এটা কিভাবে চেঞ্জ হয় লেফট থেকে রাইটে, ঠিক না? একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে এটা কিভাবে চেঞ্জ হয়। তো একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে কিভাবে চেঞ্জ হয়? ফর এক্সাম্পল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। আচ্ছা, তো তোমাদের মনে আছে যে আমি লাস্ট ক্লাসে দেখালাম না যে লিথিয়াম থেকে বেরিলিয়ামে ইনক্রিজ হয়, বোরনের ডিক্রিজ হয়, কার্বন ইনক্রিজ, নাইট্রোজেন ইনক্রিজ, এরপরে অক্সিজেনের ডিক্রিজ হয়ে ফ্লোরিনে ইনক্রিজ, শেষ পর্যন্ত নিয়নে হাই, ঠিক না? Yes, sir. তাহলে আমরা নোটিস করতেছি যে লিথিয়াম লোয়েস্ট আর নিয়ন হাইয়েস্ট, এটা নিয়ে কোনো সমস্যা নাই নাকি?
লিথিয়াম লোয়েস্ট আর নিয়ন হচ্ছে হাইয়েস্ট। লিথিয়াম হচ্ছে লোয়েস্ট আর নিয়ন হাইয়েস্ট। তার মানে কি? ট্রেন্ড কি? ট্রেন্ড কি? ইনক্রিজিং, ঠিক না? তাহলে ট্রেন্ডটা কি? ইনক্রিজিং। এক্সেপশন ছাড়া ট্রেন্ডটা কি? অবশ্যই ট্রেন্ডটা কি? ইনক্রিজিং। আচ্ছা, তাহলে ইনার পিরিয়ড কথা হচ্ছে যে লেফট থেকে রাইটে কেন আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয়, লেফট থেকে রাইটে কেন আয়োনাইজেশন এনার্জিটা ইনক্রিজ হয়, ঠিক আছে? কেন? তার মানে হচ্ছে যে তুমি বলতে পারো যে স্যার, তাহলে আমি যদি কোশ্চেন করি যে তোমাকে আমি ইনফর্ম করলাম যে লিথিয়ামের আয়োনাইজেশন এনার্জি লোয়েস্ট আর নিয়নের আয়োনাইজেশন এনার্জি হাইয়েস্ট, তাহলে এর মিনিংটা কি দাঁড়ায়? এর মিনিংটা দাঁড়ায় না এমন যে লিথিয়াম থেকে আমি সবচেয়ে কম এনার্জি দিয়ে ইলেকট্রন নিতে পারবো, লিথিয়াম থেকে ইলেকট্রন নিতে আমাকে সবচেয়ে কম এনার্জি দিতে হবে, আর নিয়ন থেকে ইলেকট্রন নিতে হলে আমাকে সবচেয়ে বেশি এনার্জি দিতে হবে, ঠিক কিনা? Yes. তাহলে লিথিয়াম থেকে আমাকে সবচেয়ে কম এনার্জি দিতে হবে আর নিয়নের বেলায় আমাদের সবচেয়ে বেশি এনার্জি দিতে হবে, অথবা নিয়নকে যদি আমি বাদ দিয়ে ফ্লোরিন পর্যন্ত ভাবি, তাইলে লিথিয়াম থেকে অনেক বেশি এনার্জি আমার কারে দেওয়া লাগবে, ফ্লোরিনকে, ঠিক কিনা? Yes, sir. তাইলে এখানে একটা বিষয় প্রথমে থাকতেছে যে আমাকে ইলেকট্রন সরাতে গেলে এনার্জি দিতে হবে কেন। প্রথমে আসো সেই কথায় যে ইলেকট্রন সরাতে গেলে এনার্জি দিতে হবে কেন। তার আনসার হচ্ছে যে তুমি যখন ইলেকট্রন সরিয়ে আনবা, তুমি যখন ইলেকট্রন রিমুভ করবা, সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ছিল, কি ছিল? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন, ঠিক না? Yes, sir. তাইলে তুমি যদি ইলেকট্রন সরিয়ে আনো, তাহলে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশনটা সেটাকে ওভারকাম করতে হবে, ঠিক কিনা? Yes, sir. তাহলে তুমি এটা এগ্রি করবা যে অ্যাটম থেকে ইলেকট্রন সরাতে এনার্জি রিকোয়ার কেন? বিকজ নিউক্লিয়াসে অ্যাট্রাকশন আছে। আমি নিউক্লিয়াসে অ্যাট্রাকশনকে ওভারকাম করে ইলেকট্রনকে সরিয়ে আনবো, তাহলে আমাকে এনার্জি দিতে হবে। সো দ্যাট যদি এনার্জি দিতে হয় ফাইন। এখন কথা হচ্ছে যে তাইলে আমার লিথিয়ামের ক্ষেত্রে কম এনার্জি দিতে হবে, বেরিলিয়ামে তার থেকে বেশি এনার্জি দিতে হবে, আস্তে আস্তে বেশি বেশি এনার্জি দিতে হবে। তার মানে কি? নিউক্লিয়াসে অ্যাট্রাকশন বেশি, ঠিক কিনা? লেফট থেকে রাইটে। Yes, sir. তাহলে লেফট থেকে যত রাইটে যাচ্ছি নিউক্লিয়াসে অ্যাট্রাকশন বাড়তেছে ডেফিনেটলি, লেফট থেকে যত রাইটে যাচ্ছি নিউক্লিয়াসে অ্যাট্রাকশন তত বাড়তেছে ডেফিনেটলি, ঠিক কিনা? এখন কথা হচ্ছে নিউক্লিয়াসে অ্যাট্রাকশন কেন বাড়ে, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন কেন ইনক্রিজ হয়? কারণ সাইজটা ডিক্রিজ হয়। কারণ কি হয়? লেফট থেকে রাইটে অ্যাটমিক সাইজ কি হয়? ডিক্রিজ হয় না? লেফট থেকে রাইটে যত লেফট থেকে রাইটে যাবা অ্যাটমিক সাইজ তত ডিক্রিজ হয়, যেটা আমরা স্টাডি ক্লাসে জানিছি যে অ্যাটমিক সাইজ তত ডিক্রিজ হয়, অ্যাটমিক সাইজ যত ডিক্রিজ হবে নিউক্লিয়াসে অ্যাট্রাকশন বাড়বে, আর নিউক্লিয়াসে অ্যাট্রাকশন যত বাড়বে তত বেশি এনার্জি দিতে হবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট আয়োনাইজেশন এনার্জি তত বেশি হবে, ঠিক কিনা? Yes, sir. তাইলে এটা মানতেই হবে আমাকে যে লেফট থেকে আমি যত রাইটে যাব আমার আয়োনাইজেশন এনার্জি তত ইনক্রিজ হবে। এটা সেকেন্ড পিরিয়ডে হবে, এটা থার্ড পিরিয়ডে হবে, এটা ফোর্থ পিরিয়ডে হবে, সব পিরিয়ডে একই রকম যাবে না? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে এটা আমরা মানলাম যে পিরিয়ডে কিভাবে চেঞ্জ হয়। কিন্তু কথা হচ্ছে যে এই প্রশ্নটা এবার যে এইটা কেন এক্সেপশনাল, তাহলে এই জায়গাটা অর্থাৎ তাহলে কেন আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন টানা আগে বেরিলিয়াম দিয়ে, বেরিলিয়াম ইজ হায়ার দেন বোরন। তাহলে বেরিলিয়ামটা হায়ার কেন বোরনের চেয়ে? অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি বেরিলিয়ামের বোরনের থেকে বেশি, যেখানে বেরিলিয়াম 4 আর বোরন হলো 5। এটা লেফটে ওটা রাইটে, ঠিক কিনা? তাহলে Yes, sir. আয়োনাইজেশন এনার্জি অফ বেরিলিয়াম ইজ হায়ার দেন বোরন, অর্থাৎ বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি বোরন থেকে বেশি। এটা কি নরমাল না এক্সেপশনাল? Exceptional. এটা তাহলে এক্সেপশনাল। আগে তো বুঝতে হবে যে এটা এক্সেপশনাল, কারণ একটা পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যায় নিউক্লিয়াসে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হয়, আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয়, বাট এখানে বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি বোরনের থেকে বেশি। কেন সেটা? এটা তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা। কি দেখাবা? ইলেকট্রনিক কনফিগারেশন। বেরিলিয়ামের হচ্ছে 1s2 2s2 আর বোরনের হলো 5, যেটা 1s2 2s2 and 2p1, ঠিক আছে? ওকে,
এখন মনে করো কথার কথা, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের কারণে তার ইলেকট্রন সরাতে আমাকে মনে করো একটা কথার কথা 50 ইউনিট এনার্জি দিতে হবে। কত টাকা দিয়ে হিসাব করো, মনে করো তাহলে 50 টাকা দিলে হয়, আর ওরে এই হিসেবে দেওয়া লাগবে 75 টাকা। ওই হিসেবে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন হিসাব করি যদি আমরা, তাহলে ওরে 50 টাকা আর ওরে দেওয়া লাগবে 75 টাকা। কিন্তু দেখা গেল যে ও আরো এক্সট্রা 50 টাকা নিয়ে আমার কাছ থেকে নিতে 100 টাকা। তো এখন আমাকে এটা বুঝতে হবে না যে তাহলে ওরা আমি কেন 50 টাকা বেশি দিলাম। কথা বুঝতে পারতেছো? তার মানে হলো বেরিলিয়ামের যে আয়নাইজেশন এনার্জি বোরনের থেকে বেশি, বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি যে বোরনের থেকে মোট, সেটার জন্য বোরন কোনোভাবেই রেসপন্সিবল না। সেটার জন্য রেসপন্সিবল হলো বেরিলিয়াম। যে বেরিলিয়াম যতটুকু এনার্জি আমরা বেরিলিয়ামকে দিতাম তার থেকে এক্সট্রা এনার্জি দেওয়া লাগতেছে। বুঝলো না এই কথা? মানে তারে আমরা যতটুকু নর্মাল দিতাম তার থেকে এক্সট্রা এনার্জি তাকে দেওয়া লাগছে, যার কারণে তার আয়নাইজেশন এনার্জি কি হয়েছে, বোরনের থেকে হায়ার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এক্সট্রা এনার্জি কেন দেওয়া লাগছে তাকে, এই তো তার জন্য কেন এক্সট্রা এনার্জি দিতে হয়েছে? তার কারণটা হলো তার ইলেকট্রনিক কনফিগারেশন অনেক স্টেবল। তার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি কোয়াইট স্টেবল। এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি একটা স্টেবল কনফিগারেশন। দেখো 2s2 2s2 এটা একটা স্টেবল কনফিগারেশন। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে কোয়াইট স্টেবল বা মোর স্টেবল, যার কারণে আমি এর থেকে ইলেকট্রন সরাতে গেলে আমাকে এক্সট্রা এনার্জি দিতে হবে। কেন? কারণ সে তার স্টেবিলিটি নষ্ট করতে চাইবে না, ঠিক কিনা? তার মানে এখানে তো নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছেই, তার সাথে আবার কি এসে অ্যাড হইছে, তার স্টেবিলিটি। তাহলে তুমি 50 টাকা দিতেছো নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটার জন্য, ওভারকাম করার জন্য, আবার তারে এক্সট্রা 50 টাকা কেন দিতেছো? সে বললো এই আমার দাম কিন্তু একটু বেশি দিতে হইব, কারণ দেখছো আমি কেমন। বুঝো নাই? ভ্যালু অ্যাড করা, ঠিক কিনা? তাইলে তার এক্সট্রা এনার্জি দিতে হইতেছে, কারণ এটা স্টেবল বলে। এটা স্টেবল বলে তাকে কিছুটা এনার্জি এক্সট্রা দেওয়া লাগতেছে। আর তাকে যেহেতু আমরা তাকে এক্সট্রা দেওয়া লাগতেছে, তাই তারটা বোরনের থেকে বেশি, ঠিক কিনা? কিন্তু তার মানে এই না যে বোরন বোরনের থেকে বেরিলিয়াম বেশি বা বেরিলিয়াম বোরনের থেকে বেশি, কিন্তু তার মানে এই না যে তারপরে যারা আছে তাদের সবার থেকে বেশি। তাই কি বলছি? মানে সে একজনকে ওভারকাম করছে, বুঝো নাই কথাটা? একটু বাড়তি টাকা নিয়ে সে একজনকে পিছনে ফেলে দিচ্ছে, বুঝো নাই? আচ্ছা, এইবার একই ঘটনা আমরা দেখবো কাকার মধ্যে, সেম ব্যাপারটা দেখবো। আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন ইজ হায়ার দেন অক্সিজেন, ওটাও দেখবো যে নাইট্রোজেনটা হায়ার দেন অক্সিজেন, অর্থাৎ নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে বেশি। তো নাইট্রোজেন আয়নাইজেশন এনার্জি যদি অক্সিজেনের থেকে বেশি হয়, তাহলে পরে এটার এক্সপ্লেনেশন কি? এটাও তো একই ব্যাপার, যে লেফট থেকে রাইটে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ হয়, বাট এখানে নাইট্রোজেন আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে মোর। কারণটা কি? নাইট্রোজেনের কনফিগারেশন দেখাও, 1s2 2s2 2p3, আর অক্সিজেনের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p4। তাহলে একই রকম ভাবে দেখলে এটাতে 50 টাকা দিতেছি, সেই হিসেবে এর 75 টাকা দিব। দেখা গেল যে আচ্ছা আগে 50 আর 75 সমান সমান হয়ে যায়, এই জন্য ইচ্ছে করে একটু পাল্টে এই টাকাটা। মনে করো এর দেওয়া লাগতেছে 125 টাকা, এর দেওয়া লাগতেছে 150 টাকা, কিন্তু ওর কি করা লাগলো আরো 25 টাকা, না আরো 50 টাকা ওই যে দেওয়া লাগলো, দিয়ে সে হয়ে গেল 175, কিন্তু এটা 150 পড়ে আছে, ঠিক কিনা? এখন কথা হলো যে এক্সট্রা দিব কেন? কারণ এও কিছুটা স্টেবল। কেন জানো? পি অরবিটাল হাফ ফিল, দেখছো? এটাও কি কিছুটা স্টেবল, তার কারণ হলো পি অরবিটাল কি হাফ ফিল, পি অরবিটাল হাফ ফিল, এন্ড তার কারণে এর আয়নাইজেশন এনার্জিটা একটু বেড়ে যায়। এমনিতে তো পিরিয়ডের দিকে তার বাড়তে ছিল, ঠিক না? পিরিয়ডের দিকে থেকে সে রাইট সাইডে আছে, তাহলে এমনিতেই তো বেশি, তার উপর দিয়ে আবার সে স্টেবল, তাহলে বেশির উপর দিয়ে আরো বেশি যোগ হয়ে গেছে, আলটিমেটলি আয়নাইজেশন এনার্জি অনেকটাই বেশি, ঠিক আছে? এবং অক্সিজেনের থেকে সেটা বেশি হওয়ার কারণ হলো
এই স্টেবিলিটির কারণে তাকে যে এক্সট্রা এনার্জি দিতে হয়, সেই এক্সট্রা এনার্জির কারণে তার আয়োনাইজেশন এনার্জিটা অক্সিজেন থেকে বেশি। ঠিক আছে? Yes, sir. তাইলে এগুলোর কারণ হলো তাদের ইলেকট্রনিক কনফিগারেশন এবং এটা স্টেবল। আচ্ছা, আমাকে এবার তোমরা বলবা which of the following is correct order of ionization energy? Which of the following is correct order of ionization energy? Option A, beryllium, boron, nitrogen, oxygen. Option B, beryllium, boron, oxygen, nitrogen. Option C, nitrogen, beryllium, boron, oxygen. Option D, nitrogen, oxygen, beryllium, boron. কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? বলো কোনটা কারেক্ট? কেউ বলছো এ, কেউ বলছো বি। হ্যাঁ, আরো বলতে থাকো। Sir, A. আচ্ছা, যাই হোক, তোমরা তোমাদেরকে খুব সহজে বিপদে ফেলা যায়, দেখো। তুমি বলতেছো যে এই কথাটা খেয়াল করো, এইটার টাইমে খেয়াল করো। তুমি কি বলতেছো যে বেরিলিয়াম বোরনের থেকে বেশি, বোরনের নাইট্রোজেনের থেকে বেশি। এটা হয় কোনোদিন? তুমি কিভাবে দেখো? তোমার তো আগেই বলা আছে যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, এইটা হলো সিরিয়াল। এ বোরনকে পিছনে ফেলছে, কিন্তু ওদেরকে ফেলছে নাকি? তার মানে কি এদের মধ্যে সবচেয়ে বেশি কার? নিয়নে, ঠিক কিনা? Yes, sir. তারপরে তো ঠিকই ফ্লোরিনের। কার? Fluorine. তারপরে হওয়ার কথা ছিল অক্সিজেন, সেখানে চলে আসছে নাইট্রোজেন, ঠিক কিনা? Yes, sir. তারপরে ঠিক অক্সিজেনের জায়গায় অক্সিজেন আসবে না? তারপরে কার্বনের জায়গায় কার্বন আসবে না? এখানে কার্বন ছিল, কার্বনের জায়গায় কার্বন আসবে না? এরপরে কার্বনের পরে বোরনের আসার কথা ছিল, বোরন না এসে কে চলে আসছে? বেরিলিয়াম চলে আসছে, ঠিক কিনা? Yes, sir. তারপরে বোরন আসছে এবং সবশেষে লিথিয়াম। তাহলে শুরুটা কারে দিয়ে? লিথিয়াম দিয়ে। আর শেষটা কারে দিয়ে? নিয়ন দিয়ে। এটা ঠিকই আছে। তাইলে তোমাকে দেখতে হবে যে বেরিলিয়াম বোরনের থেকে বেশি, এটা ঠিক আছে, কিন্তু বোরনের নাইট্রোজেনের থেকে বেশি, এটা কে বলছে তোমাদের? Option. সেটা ভুল। বেরিলিয়াম বোরনের থেকে বেশি, ঠিক আছে, বোরনের অক্সিজেনের থেকে বেশি, কিন্তু অক্সিজেনের নাইট্রোজেন থেকে বেশি, এগুলো কি ঠিক? নাইট্রোজেন বেরিলিয়ামের থেকে বেশি, ঠিকই আছে। বেরিলিয়াম বোরনের থেকে বেশি, হ্যাঁ, তাও ঠিক আছে, কিন্তু বোরনের অক্সিজেনের থেকে বেশি, এটা কি ঠিক আছে? No, sir. তাহলে নাইট্রোজেনের অক্সিজেনের থেকে বেশি, অক্সিজেনের বেরিলিয়ামের থেকে বেশি, আর বেরিলিয়াম বোরনের থেকে বেশি। তার মানে এই চারটার মধ্যে হাইয়েস্ট হইতেছে নাইট্রোজেন আর লোয়েস্ট হইতেছে বোরন, ঠিক কি না? Yes, sir. তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। আনটিল তোমরা যতক্ষণ পর্যন্ত মানে কারেক্ট ইনফরমেশন তোমাদের মধ্যে না যাবে, যতক্ষণ পর্যন্ত কারেক্ট কনসেপশন না ঢুকবে, দেখবা যে স্টুডেন্টরা, বুঝছো, যদি আন্দাজে দাগায় ভুল হয় বেশি, ঠিক কিনা? Yes, sir. দেখবা তুমি আন্দাজে দাগাও, তোমার কাছে মনে হবে যে কি রে, আমি আন্দাজে দাগাইলাম, কিন্তু 10টার মধ্যে একটা হয়। মানে ভুলেও 3টা কেন হইলো না, ভুলেও 5টা কেন হইলো না, ঠিক না? Yes, sir. যে আমি আন্দাজে দাগাবো 10টা, কিন্তু সেখানে আমার
যে মানে কেন 5টা হইলো না র্যান্ডম, এটাই হচ্ছে একটা ম্যাটার। দেখবা তোমরা যদি তোমার একদম নতুন একটা মনে করো যেটা পড়াই নাই, তোমরা শুনো নাই, এমন 10টা এমসিকিউ দেই বা তুমি পারো না, দেখবা যে তুমি স্টুডেন্ট হিসেবে দাগাইলে দেখবা যে একটাও মনে হয় না। মানে কি তুমি সব ভুল দাগাই গেছো, মানে আন্দাজ পূজা হইলো না, এটা কোনো কথা? তার মানে তোমরা মনে রাখবা, তোমরা না পারা পর্যন্ত কারেক্ট অপশন মানে তুমি না জেনে বা তোমার কনসেপ্ট না আসা পর্যন্ত তুমি কিন্তু কারেক্টটা দাগাবা না, এটাই হচ্ছে ব্যাপার। এই হলো আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ, ওকে, পরে থার্ড যেটা টাচ করতেছি তা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আরেকটা ওয়ার্ড হলো ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি আগেটা কি ছিল? আয়নাইজেশন এনার্জি। আর এটা কি? ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে আমি যদি বলি যে আয়নাইজেশন এনার্জি ঠিক অপোজিট ফেনোমেনা, এটা তার মানে কি? আয়নাইজেশন এনার্জিতে একটা অ্যাটম ইলেকট্রন কি করে দিতে? ছেড়ে দিতে। আর এবার কি হবে? একটা অ্যাটম ইলেকট্রন একসেপ্ট করবে, ঠিক কিনা? Yes, sir. তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটাকে আমি একটু তোমাদেরকে বলে রাখি, তোমরা এমনি মনের মধ্যে রাখবা যে এটা হইতেছে ইলেকট্রন গেইনিং এনার্জি। এটা হলো ইলেকট্রন গেইনিং এনার্জি, ঠিক আছে? যে হয়তো এটা Yes. ইলেকট্রন অ্যাফিনিটি, ওয়ার্ড হিসেবে এটা ইলেকট্রন অ্যাফিনিটি, বাট মাইন্ডে থাকবে যে এটা ইলেকট্রন গেইনিং এনার্জি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে বেশি ডিটেইলসে যাওয়া লাগবে না, শুধু জানো যে ডেফিনেশন কি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি। এটাও অ্যামাউন্ট অফ এনার্জি। দেখো, আয়নাইজেশন এনার্জি ওটাও অ্যামাউন্ট অফ এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এটাও অ্যামাউন্ট অফ এনার্জি। এই জন্যই তো এটা মনে করতে বললাম যে এটা ইলেকট্রন গেইনিং এনার্জি। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ প্রডিউসড। তার মানে এবার কি হবে? প্রডিউস হবে অর ইভলভ হবে, ঠিক না? তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ প্রডিউস, কখন প্রডিউস হবে? বা হুইচ ইজ ইভলভ। ইভলভ কথাটা বেশি ভালো, সব জায়গাতে সব কথা যায় না, ইভলভটাই ভালো। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ ইভলভ, হুইচ ইজ ইভলভ কখন ইভলভ হবে? when one mole electron, one mole electron is taken by one mole gaseous atom, গ্যাসিয়াস অ্যাটম। এবার আর তোমাদেরকে কম্প্রোমাইজ করলাম না, যেহেতু কনসেপ্ট আমাদের এখন ক্লিয়ার যে মোলের হিসেবে এটা, ঠিক না? দরকার কি তাহলে আর ওই একটু ভেজাল রাখা, ঠিক না? Yes, sir. তাহলে আর আমরা কোনো ভেজাল রাখতে চাই না। এইটুকুর জন্য আমার ডেফিনেশনটাকে ইনভ্যালিড করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। The amount of energy which is produced, which is evolved when one mole electron, এই যে one mole electron is taken by one mole of gaseous atom, এই যে one mole of gaseous atom ক্লোরিন gaseous atom ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ক্লোরাইড হয়েছে। এখানে ডেল্টা এইচ এর ভ্যালু, এটাও ডেল্টা এইচ, তবে এইবার ডেল্টা এইচ এর ভ্যালু 346 কিলোজুল পার মোল, মাইনাস 346 কিলোজুল পার মোল, মাইনাস 346 কিলোজুল পার মোল। এর মানে কি? এর মানে হচ্ছে যে এতটুকু, এত কিলোজুল হিট পার মোলের জন্য এবার ইভলভ হইছে। আমি কি বলেছিলাম? ডেল এইচ পজিটিভ হইতে পারে, ডেল এইচ নেগেটিভ হইতে পারে। ডেল এইচ যখন পজিটিভ মানে সেটা সিস্টেম অ্যাবজর্ব করে, আর ডেল এইচ নেগেটিভ মানে সিস্টেম থেকে ইভলভ হয়, সিস্টেম থেকে ইভলভ হয়। তাহলে এটা হচ্ছে ডেল এইচ। তাহলে এই যে এনার্জিটুকু, এই এনার্জিটুকুর নাম কি? ইলেকট্রন অ্যাফিনিটি। এই অ্যামাউন্ট অফ এনার্জিটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে? তো ইলেকট্রন অ্যাফিনিটি তোমাদের সিলেবাসে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হবে না, শুধু জানা থাকতে হবে যে হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি, হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। তো জাস্ট কিপ ইট মাইন্ড যে এটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, এটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, রিমেম্বার। তাহলে আয়োনাইজেশন এনার্জি একটু ডিটেলসে গেছি, বাট অ্যাফিনিটি নিয়ে এত ডিটেলসে যাওয়া লাগবে না, শুধু জানো যে ইলেকট্রন অ্যাফিনিটিটা কি জিনিস। আচ্ছা, এরপরে
ফোর্থ যেটা তা হলো ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি এটা খুবই ইম্পর্টেন্ট, ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু এখন শুধু আইডিয়াটুকু নিবা যে হোয়াট ইজ ইলেকট্রন নেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি? তাহলে এরকম, আমি ডেফিনেশনটা মেনশন করি নেই আগে। দ্য রিলেটিভ অ্যাট্রাকশন, the relative attraction of atom in a covalent bond upon bond electron is called electronegativity. আচ্ছা, তো এইটা এমন একটা ডেফিনেশন যেটা তোমাদেরকে আমি রিসেন্ট যে কথাটা বলতেছি যে তোমাদের এইটাই আর কি, যে তোমরা যখন একবার সব চ্যাপ্টার টাচ করে ফেলবা, তারপরে যখন রিভিশনে আসবা, দেন তোমরা ফিল বেটার। তার আগ পর্যন্ত তোমাদেরকে অনেক বেশি লোড নেওয়া লাগবে, মানে যে জিনিসগুলো আরো পরে জানার কথা তার অনেক অনেক জিনিস আগে আগেই চলে আসতেছে কথা প্রসঙ্গে, ঠিক না? Yes, sir. ফর এক্সাম্পল, এখানে যেটা বলতেছো যে ইলেকট্রোনেগেটিভিটি, একটা তো ছিল আয়নাইজেশন এনার্জি, ওটা একটা এনার্জি, একটা ছিল ইলেকট্রন অ্যাফিনিটি, সেটাও একটা এনার্জি। তো ইলেকট্রন নিয়ে ডিল কি দুই রকমই, তো হয় একসেপ্ট করবে নয় ডোনেট করবে, হয় ডোনেট করবে নয় একসেপ্ট করবে। তো ইলেকট্রনের ডিল তো শেষ, তো এনার্জি ফ্যাক্টর শেষ, এনার্জি ফ্যাক্টর শেষ। এখন ইলেকট্রোনেগেটিভিটি এটা অন্য কিছু, তা হচ্ছে দ্য রিলেটিভ অ্যাট্রাকশন অফ অ্যাটমস ইন আ কোভালেন্ট বন্ড। তোমরা জানবা যে দুইটা অ্যাটম মিলে বন্ড ফর্ম করে, ঠিক কিনা? তোমরা তো জানো যে দুইটা অ্যাটম কি করে, বন্ড ফর্ম করে। যে Yes. দুইটা অ্যাটম কি করে, বন্ড ফর্ম করে। যখন দুইটা অ্যাটম বন্ড ফর্ম করে তখন এই বন্ডটা টু টাইপের হতে পারে। একটাকে বলা হয় আয়নিক বন্ড, একটাকে বলে কোভালেন্ট বন্ড। একটা হচ্ছে আয়নিক বন্ড আর একটা কি কোভ্যালেন্ট বন্ড। এইখানে কোনটার কথা বলা আছে? কোভ্যালেন্ট বন্ড। এখানে কোনটার কথা বলা আছে? কোভ্যালেন্ট বন্ড। তো একটু বলি, মনে করো যে দুইটা অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, একটা এ অ্যাটম একটা বি অ্যাটম, একটা এ অ্যাটম আর একটা হচ্ছে বি অ্যাটম। এই দুইটা অ্যাটম কি করছে? কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। এর মানেটা কি জানো? এর মানে হলো এটা বোঝাচ্ছে যে এই দুইটা ইলেকট্রন ইকুয়াল ইকুয়াল ইলেকট্রন শেয়ার করতেছে। কি করতেছে? Equally for electron share. তার মানে হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড যে দুইটা অ্যাটমের মধ্যে থাকে সেই দুইটা অ্যাটম ইকুয়ালি ইলেকট্রন শেয়ার করে, সেই দুইটা অ্যাটম ইকুয়ালি ইলেকট্রন শেয়ার করে। আন্ডারস্টুড? Yes. Yes, sir. ওকে, তো তখন কি হয়, যখন দুইটা অ্যাটমের মধ্যে একটা বন্ড তৈরি হয় যেটা কিনা তারা ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করে, তো দেখি কি আসতো কেন, ফলো করো। কি হচ্ছে যে when covalent bond form between two atoms, when covalent bond form between two atoms, then two atoms share electron equally, right না? ইকুয়ালি কি করে? শেয়ার করে। Share. তো যখন তারা ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করে, এটা হইতেছে মনে করো অনেকটা কি যে যখন ইলেকট্রন শেয়ার করতেছে ইকুয়ালি, বাট এই যে অ্যাটমটা, অ্যাটম এ এন্ড অ্যাটম বি, এই দুইটা অ্যাটমেরই একটা টেন্ডেন্সি আছে যে এই বন্ড ইলেকট্রনকে নিচের দিকে কিছুটা নিয়ে আসা। বুঝছো? মনে করো একটা ল্যান্ড দুইজন মিলে ধরো পারচেজ করছে, হ্যাঁ, ধরো এটা হচ্ছে এইটা বি বললো বি এর এরিয়া, এটা বলো এ বললো এর এরিয়া। অনেক সময় মানুষ হিউম্যান নেচার কি, হিউম্যান নেচার হচ্ছে যে এ চাইবে কি জানো, যে এই বি যে তার থেকেও কিছু ল্যান্ড পারে নিজের দিকে নিয়ে আসে, ঠিক কিনা? Yes, ইজ sir. কারেক্ট? মানে চাই কি যে একটু বেশি আমি যদি কি করতে পারি, বেশি জায়গা নিতে পারি আমি, আমার দিকে যদি একটু বেশি থাকে, ঠিক না? আবার বিও চাই যে চান্স পাইলে কেউ চাইবে কি তার দিকে একটু বেশি থাকুক, ঠিক কিনা? Yes, sir. ওকে, ঠিক তাই এই দুইটা অ্যাটমই একটা টেন্ডেন্সি আছে যে তারা চাইবে যে তাদের দিকে ইলেকট্রন চলে আসুক, ও চাইবে ওর দিকে, এ চাইবে এদিকে। এই জন্য এখানে বলা হয়েছে রিলেটিভ। এটা কি ধরনের অ্যাট্রাকশন? রিলেটিভ অ্যাট্রাকশন। এটা হচ্ছে রিলেটিভ অ্যাট্রাকশন, ঠিক আছে? এটা হচ্ছে রিলেটিভ অ্যাট্রাকশন। এর অ্যাটম বি অ্যাটম দুইটারই অ্যাট্রাকশন আছে। এখন তুমি যদি বলো যে বি হাইলি নেগেটিভ, বিটা সাপোজ হাই নেগেটিভ, তো তুমি এটাকে হাই নেগেটিভ কেন বলতেছো জানো?
কারণ এটা লো নেগেটিভ, ঠিক কি না? Yes, sir. তার মানে এটা একটা কম্পিটিশন, এটা কি একটা কম্পিটিশন। আর এই কম্পিটিশনের মধ্যে কারো হয়তো পাওয়ার একটু বেশি আর কারো পাওয়ার কি কম থাকে। তো এটা কি একেবারে একটা কম্পিটিশনে কে কে আছে তার উপরে। মনে করো বি আর সি যখন যাবে তখন এমন হতে পারে না যে বি দিকে না ইলেকট্রন চলে যাচ্ছে সি এর দিকে, Yes, ঠিক sir. না? তাহলে এটা ডিপেন্ড করবে যে অ্যাটাচমেন্টের উপর। তাহলে বি অ্যাটম এ অ্যাটম থেকে ইলেকট্রন নিতে পারবে, কিন্তু বি অ্যাটম আবার সি অ্যাটমের সাথে পারতে নাও পারে, তাই না? তাহলে এই জন্য বলতেছে রিলেটিভ অ্যাট্রাকশন এটা। তাহলে দ্য রিলেটিভ অ্যাট্রাকশন অফ অ্যাটম মানে অ্যাটমের রিলেটিভ অ্যাট্রাকশন আপন বন্ড কোভালেন্ট বন্ড মানে বন্ড ইলেকট্রন কিসের দিকে? অ্যাটম ইন আ কোভালেন্ট বন্ড আপন বন্ড ইলেকট্রন। আচ্ছা তোমাদের কি আইডিয়া দেই যে বন্ড ইলেকট্রন কি? ওই যে ইলেকট্রনটা তারা শেয়ার করতেছে ওইটাই হচ্ছে বন্ড ইলেকট্রন। যে ইলেকট্রন শেয়ার করে সেটা কি বন্ড ইলেকট্রন। তাহলে আমরা ইলেকট্রন নেগেটিভিটি হিসেবে একটা অ্যাটমের কোন দিকটা দেখতেছি, একটা অ্যাটমের কোন সাইড দেখতেছি। যেমন ফ্লোরিনের নেগেটিভিটি, নাইট্রোজেনের নেগেটিভিটি বা কার্বনের নেগেটিভিটি। তার মানে হচ্ছে যে এটা এই 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 এলিমেন্টের কোন নেচারটাকে দেখতেছি, যে কোন বন্ড ইলেকট্রনের প্রতি এর অ্যাট্রাকশন কেমন, কোন বন্ড ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশন কেমন, কোন বন্ড ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশন কেমন, ঠিক না? তো Yes. এইটাই হলো কি ইলেকট্রোনেগেটিভিটি। এই ক্যারেক্টারটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তোমরা কয়েকটা ইলেকট্রোনেগেটিভিটি মেমোরিতে রাখলে তোমাদের ফিউচারে হেল্প হবে। তা হচ্ছে ফ্লোরিনের নেগেটিভিটি 4, ফ্লোরিনের নেগেটিভিটি 4, অক্সিজেনের নেগেটিভিটি 3.5, ক্লোরিনের নেগেটিভিটি 3.1 আর হাইড্রোজেনের নেগেটিভিটি 2.2। মানে আজকে পর্যন্ত এতটুকুই মনে রাখো যে এই নেগেটিভিটি, এটা নিয়ে আরো ডিটেলসে ফিউচারে টাইম পাবা তোমরা। হ্যাঁ, ফিউচারে এটা নিয়ে আরো ডিটেলসে টাইম পাবা তোমরা। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দিস ক্যারেক্টার ইজ ইলেকট্রোনেগেটিভিটি, দিস ক্যারেক্টার ইজ ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি। এন্ড রিমেম্বার যে ইলেকট্রোনেগেটিভিটি of fluorine is highest. ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ কি হাইয়েস্ট, মানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি হাইয়েস্ট। তাহলে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি স্কেলে কি হাইয়েস্ট, মানে 4। এটাই 4 এন্ড এটাই হাইয়েস্ট। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, রিমেম্বার। ওকে, তো ঠিক আছে, আজকে আর তোমাদেরকে আর আমি টাইম দিতে পারতেছি